বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য দুজন সাবেক সংসদ সদস্য আমার সঙ্গে স্টুডিওতে। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় প্রশ্ন আপনাদের কাছে, আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে কার? বাংলাদেশের মালিক কে? এটা একটু আপনারা রাজনীতিবিদরা কীভাবে অনুধাবন করেন সেটা একটু আমি আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আপনি শুরু করবেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরেকজন সহ-আলোচক। এবং তবে আমি বাস্তবতার প্রেক্ষিতে সেটা একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই, কারণ আপনারা তো পলিটিশিয়ান, বলতেই পারেন যে সংবিধানই তো সেটা লেখা আছে, আবার এই প্রশ্নে কেন জনগণই সকল ক্ষমতার মালিক বা ক্ষমতার উৎস? কিন্তু আমি আপনাদের আসলে বাস্তব চিত্রটা কি সেটা বুঝতে চাই, প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একজন সহ-আলোচক এবং যারা চ্যানেল আই তৃতীয় মাত্রায় দেখছেন দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের নিজস্ব স্বকীয়তা রয়েছে এবং লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এবং এই দেশটি যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি, দেশটি যখন, এই ভূখণ্ডটি যখন আমরা স্বাধীনতা পেয়েছি, তখন কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, কারো দানে নয়, কারো দয়ায় নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশের নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই, আপামর সাধারণ জনগণ থেকে সবাই এই দেশটার জন্য আত্মত্যাগ করেছে। তো সেইভাবে স্বাভাবিকভাবেই যে বাংলাদেশ কার, বাংলাদেশ তো এই দেশের জনগণের, এই প্রায় 17-18 কোটি জনগণের মতো তাদের এই বাংলাদেশ। যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশকে নিজের মনে করে, একটু সংকীর্ণ অর্থে গেলে যদি আমি বলতে চাই, এমনিতে তো সবাইই বাংলাদেশের নাগরিক, যারা সবাই বাংলাদেশ, যারা এই দেশকে ভালোবাসে, যারা এই দেশকে মন থেকে এই দেশের ভালো চায়, যারা এই দেশের মঙ্গল কামনা করে, যারা এই দেশকে নিয়ে সুচিন্তা করে, এই দেশের উন্নয়ন চায়, হ্যাঁ, আরেক সেন্সে হয় তারাই এই দেশ তাদেরই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা আবার একটু সংকীর্ণ অর্থে হয়ে যায়। যাই হোক, আমি আপনার কথায় আসি। আজকে দেখুন, আমাদের দেশে বর্তমানে যে সরকার রয়েছে, সরকার এক নাগাড়ে 4 বার এই ক্ষমতায় এসেছে। জনগণের সরকার, জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে এবং উন্নয়ন এগিয়ে যাচ্ছে। মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে, গণতন্ত্রের সুফল পাচ্ছে, মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে। সব কিছু মিলিয়েই কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে চলছে। সমস্ত পৃথিবীতেই বাংলাদেশ এখন একটা রোল মডেল। আপনি উন্নয়ন বলেন, মানবাধিকার বলেন, শান্তি রক্ষা বলেন, সব দিক দিয়ে। আপনি জানেন যে লক্ষ লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছেন এবং সারা পৃথিবীতে বিভিন্ন জার্নালে, বিভিন্ন পত্রপত্রিকায়, গণমাধ্যমে এটার প্রশংসা করা হয়েছে। এবং জাতিসংঘ, কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস উনি বলেছেন যে বাংলাদেশ জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষা, উন্নত এবং টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, রোহিঙ্গা ইস্যু সহ একটা উল্লেখযোগ্য অবদান বাংলাদেশ রাখছে। অতএব সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তো সেইভাবে বলতে পারি বাংলাদেশের একটা গুরুত্ব রয়েছে। আর এমনিতে আপনি সামগ্রিকভাবে আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশে আমরা কিছুদিন আগে দেখেছি যে উন্নয়নের, কিছুদিন আগে না, এই একটানা 4 বার ক্ষমতায় আসার থেকে আমরা খেয়াল করেছি যে আমরা দেখেছি, এবং এটা শুধু অনুধাবন না, এটা দৃশ্যমান যে উন্নয়নগুলো, আমরা পদ্মা সেতু দেখেছি, আমরা এলিভেটেড অ্যাক্সেস ওয়ে দেখেছি, তারপরে আমরা দেখেছি বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, এই উন্নয়নগুলো আমরা দেখেছি। মানুষের জীবনযাত্রার মান যেই জায়গায় কিনা ছিল $543 মার্কিন, এখন প্রায় $3000 মতো। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, মাতৃমৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে। এগুলো কিন্তু শুধু এমনি এমনি হয়নি। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা MDG, সেটাতে ভালো করেছি, আমরা SDGতেও ভালো করছি। পাশাপাশি আবার অনেক কিছু আমরা দেখি, যেমন আপনি হয়তো কথা প্রসঙ্গে আসবে বা মনিয়াপাও হয়তো বলবে যে এই যে দুর্নীতি ব্যাপারে, যে ইদানিং সাবেক IGPর দুর্নীতি নিয়ে বা সাবেক সেনাপ্রধান নিয়ে কথাগুলো উঠবে আমি জানি। আর সেই জন্য আমি নিজে থেকেই সেটা বলতে চাই। দেখুন, এখানে একজন সাবেক সেনাপ্রধান, একজন সাবেক IGP, তারা হলেন কর্মকর্তা, তারা চাকরি করতেন, তারা তাদের একটা দায়িত্বে ছিলেন, তাদের পদোন্নতিটা হয়েছিল স্বাভাবিক নিয়ম অনুসারে, তারা কাজ করেছেন দেশের জন্য। এখন তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে
সেটা অলরেডি তদন্ত চলছে, দুদক তদন্ত করছে। এবং যদি আজকে দুদকের যিনি আইনজীবী উনি বলেছেন যে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, না যদি প্রমাণ পাওয়া যায় তাহলে চার্জশিট হবে, এরপরে মামলা বিচারান্তে দেখা যাবে যে সাক্ষ্য প্রমাণে কি হয়। যদি সাজা হয় হবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, গণতান্ত্রিক একটা দল। তারা কাউকে কোনো অপরাধী যদি অপরাধী হয়, সে তার কোনো দল থাকে না, তার কোনো সরকার থাকে না, সে একান্তই অপরাধী, হোক সেটা বিএনপির, হোক সেটা আওয়ামী লীগের, হোক সেটা প্রজাতন্ত্রের। রাষ্ট্র তো তাকে বলেনি দুর্নীতি করতে, আওয়ামী লীগ তো তাকে দুর্নীতি করতে বলেনি, আর তারা আওয়ামী লীগের কিছুই না, তারা শুধুমাত্র প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তো সেই ক্ষেত্রে সেটা আইন অনুযায়ী যা হওয়ার হবে। আমি আরেকটা কথা বলতে চাই যে দেখা যাচ্ছে যে এই জিনিসটা নিয়ে অনেক বেশি তোলপাড় করা হচ্ছে স্বাভাবিকভাবেই। আমিও বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন ভোটার। আপনি দেখেন আজকে যে বেনজির সাহেবকে নিয়ে যত অপপ্রচার হচ্ছে বা যত কিছুই হচ্ছে না কেন, আমি অপপ্রচার কেন বলছি, ওনার বিরুদ্ধে অপরাধ কিন্তু এখনো প্রমাণিত হয় নাই। যেহেতু আমি একজন আইনজীবী, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, যদি ওনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় অবশ্যই উনি আইনগত প্রক্রিয়া যা হওয়ার সেটা হবে, সেটা নিয়ে আমাদের ছাড় নেই, আমাদের দল থেকেও কোনো ছাড় নেই, বা আমাদের অবস্থান যে সরকারের তার থেকেও কোনো ছাড় নেই, এ ব্যাপারে জিরো টলারেন্স। এবং কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যদি উনি নির্দোষ প্রমাণিত হন সেটাও একটা ব্যাপার আছে। অতএব আমরা কথা বলার সময় একটু আমরা সেইভাবে আইনের দিকটাকে খেয়াল রেখে আমরা কথা বলবো। জি, একটু ওনার কাছে যেতে হবে, সময় তো আজকে একটু সীমিত আলোচনায়। ধন্যবাদ আপনাকে, সবাইকে ঈদ মোবারক, ঈদ উত্তর শুভেচ্ছা। ধন্যবাদ আমার সহ-আলোচককে, উনি প্রথমেই একরকম পরোক্ষ থ্রেড দিলেন যে আমাদের কোন দিকে দৃষ্টি রেখে কথা বলতে হবে আর কোন দিকে দৃষ্টি রেখে কথা বলতে হবে না। আপনার প্রশ্নটা ছিল বাংলাদেশের মালিককে। যদি কাগজে কলমে আমি সংবিধান ধরি, বাংলাদেশের মালিক হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলে, কিন্তু আসলে কি তাই? যদি তাই হয় তাহলে আমাদের এমপিদের মরতে হয় ভারতে, আমাদের এমপিদের জেলে তাদের যেতে হয় কুয়েতে, দুবাইতে। তো আমাদের বৈধভাবে যদি আমরা টাকা দেই তাহলে দিতে হয় 30%, অবৈধভাবে কালো টাকা যদি দেই তাহলে দিতে হয় 15% ট্যাক্স। এই যে আইনের সাথে বাস্তব জীবনের কোনো মিল নাই, কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না। আমাদের জন্য আইন একরকম, আমাদের দেশের বেনজির, আজিজ, আনার এমপি, এদের জন্য আইন একরকম। আনারের বাড়ির উপর দিয়ে প্রত্যেকটা স্বর্ণমুদ্রার জন্য আলাদা ট্যাক্স নির্ধারণ হতো। তো এই যে এই আইনগুলো কি আমাদের তখন কি মনে হয় যে বাংলাদেশের মালিক আমরা জনগণরা? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে এটা মনে হয় যে একটা দলের, যেমন ডক্টর ইউনূস, তাকে সারা বিশ্ব চিনে। রয়টার্সে গত 2 দিন আগে বলেছেন উনি যে বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। তো এই একদলীয় রাষ্ট্র কারা বানিয়েছে? যে এখানে আমি দেখি 18 নির্বাচনের পর আজিজ, সেনাপ্রধান সাবেক, উনি বলেছেন কি, এত সুন্দর নির্বাচন আমি আমার জীবদ্দশায় দেখিনি। তার মানে তার জীবনের বয়স যতগুলো, যুদ্ধের আগ পর্যন্ত পাকিস্তান আজিজ দেখেছে নিঃসন্দেহে, তো সেইখানে সে এত সুন্দর নির্বাচন দেখেনি। তাহলে বলতে হয় যে বাংলাদেশের মালিক এই তারা, যাদের হাত দিয়ে বাংলাদেশ এক একটা সেক্টরের চিফ, তারা কিভাবে ধ্বংস করে দিতে পারে একটা দেশকে, একটা জাতিকে, এবং একটা সরকার কিভাবে বাংলাদেশের মালিক। আরও যদি এইভাবে বলি যে কিভাবে, এইভাবে যে বলে যে ডট ডট কোনো একটা দেশ, তারা আছে আমরা আছি, তারা নাই আমরা নাই। একটা দেশের মন্ত্রী পরিষদের সদস্য, একটা দেশের সরকার প্রধান, তারা যখন বলে তারা আছে আমরা আছি, তারা নাই আমরা নাই। এবং আরও আমরা কি শুনি যে তারা নতুন একটা ভাষা, যে দেশটা যদি আমাদের হতো তাহলে বাংলাদেশ, বাংলা ভাষাটা এখানে শুদ্ধ বাংলাটা আধিক্য পেত। যে দেশের রাজনীতির মূল ভাষা হচ্ছে কুলাঙ্গার, সরকার প্রধান কুলাঙ্গার বলে অকপটে বলতে পারে, যে দেশের সরকার প্রধানরা তলে তলে বলতে পারে, শুদ্ধ ভাষা উচ্চারণ করে, খেলা হবে বলতে পারে, এবং কি টুপ করে ফেলে দেওয়ার কথা বলতে পারে। এই যে থ্রেট, এই যে অশ্লীলতা, এই যে অশ্লীলতাকে সভ্য সমাজে এনে ছেড়ে দেওয়া, এটাকে আমি বলবো না যে একটা দেশের সিস্টেম
সিস্টেম অফ পলিটিক্স, সিস্টেম অফ আপনার কান্ট্রিজ, মানে যে কোনো সেক্টর আপনার সব ভেঙে খান খান হয়ে গেছে। এই দেশটা কে চালাচ্ছে? আমিও যদি আপনার এই প্রশ্নের সঙ্গে আমিও যদি বলি যে আমি নিজেও জানি না এই দেশটা কার ইশারায় চলছে, তবে একটা জিনিস বুঝতে পারি যে আপনার জন্য আইন একরকম, আমার জন্য একরকম আইন। মুক্তাপা অনেক কিছু করলে কিছুই হবে না, আমি কিছুই না করলেও অনেক কিছু হবে। এই তফাৎ, এই যে দুইটা চেয়ার আপনি বানিয়েছেন, এই দুইটা চেয়ার দেখলেই বোঝা যায় বাংলাদেশ কার, মানে কে মালিক। দুইটা চেয়ারের সাইজ, দুইটা সাইজ সব এক, কিন্তু পাওয়ার এক না। আমি প্রলেতারিয়েট আর উনি স্যাটেলাইট। তো স্যাটেলাইট কখনো প্রলেতারিয়েতের কষ্টটা তো বুঝবে না। আমাকে ঈদ করতে হয় জেল জুলুম হুলিয়ার মধ্যে, ওনাকে ঈদ করতে হয় ওপেন, ওই যে ওপেন গরু কুরবানি দেয়, ওপেন ওইভাবে জানান দিয়ে যে আমি কয়টা গরু কিনলাম, কতগুলো গরু কিনলাম, আমি কতগুলো কুরবানি দিলাম, লোক দেখানো। উনি অনেক হিসাব করার পরে একদিনে 4টা ফ্ল্যাট রেজিস্ট্রি করতে পারে, তারপরে খোঁজ নেওয়ার পরে আরও 8টা 10টা 12টা 20টা ফ্ল্যাট বের হয়। আমার হিসাব করতে গেলে যা মনে করা হয় তার চেয়ে অনেক 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 কম, তলানিতে ঠেকা। তো এই যে বাংলাদেশের আপ অ্যান্ড ডাউনের সিস্টেম, এই দেশটা সত্যিই কে চালায়? কোন মাফিয়ারা চালায়? কোন মাফিয়ার হাতে বাংলাদেশ? এবং বাংলাদেশের সভরেন্টি, সার্বভৌমত্ব কি আদৌ আছে? যদি তাই থাকে তাহলে আমি যেটা ইন্ডিয়ার পত্রিকা থেকে বাংলাদেশের পত্রিকা ধারণ করতে পারে যে মংলা পোর্ট বন্দরটা তারা নিয়েছে বা নিয়ে নেওয়া হয়েছে, এখন নাটকীয়তা চলছে, এই জিনিসগুলো এর আগেও 2 পোর্ট আমাদের চলে গেছে। আমরা যদি এই দেশটা আমাদের হতো তাহলে সমান সমান হতো। এই দেশটা আমাদের না বলেই আমাদের সীমান্তে প্রতিদিন মানুষ মারে, আমরা কিছুই বলতে পারি না, আর আমরা তাদেরকে 10 গুণ বেশি দাম দিয়ে আমরা জিনিস কিনে আনি, কিংবা ওভার এলসি করি, ওভারভাবে টাকা পাঠাই, সেই টাকাটা কোথায় যায় আমাদের কেউ জবাবদিহিতার কেউ নাই, আমরা জানি না। তো যদি আমরা জানতাম তাহলে আমাদের ব্যাংকগুলো দেউলিয়া হতো না। যদি আমরা জানতাম তাহলে আমাদের ডলারগুলো কোথায় গেছে, এটা কিন্তু যে কেউ চাইলেই এই বর্তমান বিশ্বে এটা পাওয়া কোনো ব্যাপার না। কারণ আমরা কার্ড ইউজ করি, আমরা ব্যাংকের বিভিন্ন যে সিস্টেম সেটা সারা বিশ্বে এখন একটা টাচ করলেই খবর পেয়ে যায়, আমরা কিন্তু খবর পাই না, আমরা অন্ধকারের মধ্যেই আছি। সো আমারও প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশের মালিককে? আমার তো উত্তর দেওয়ার ক্ষমতা নেই এখানে, কারণ উত্তর দেওয়ার জন্য না, আমি তো যেটুকু জানি বললাম, এবং এটার বাইরে আমি বলতে পারছি না। আবারও আপনাকে ধন্যবাদ। দেখুন, বাংলাদেশে এখন আমার কথা হলো যে সবচেয়ে বড় কথা যে মনিয়াপা এই প্রজন্মের, আমরাও এই প্রজন্মের, তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন? আমরা যদি সবাই প্রত্যেকের উপর দোষ চাপিয়ে যাই তাহলে আমাদের প্রিয় বাংলাদেশকে দেখবে কে? আজকে মনিয়াপা বলেছে গুম খুনের রাজনীতি তো ওনাদের সময় প্রথমে হয়েছে। ওনাদের নেতা ছিলেন জামাল উদ্দিন সাহেব চিটাগংয়ের। আপনার সময় আমি বলি নাই, এখনো বলি নাই, ওনাদের সময়ে ওনারা তখন শাসন আমলে ছিলেন। চিটাগংয়ে যে জামাল উদ্দিন ওনাদের নেতা, তাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে তাদেরই আরেক নেতা কর্তৃক। আজকে উনি আনার হত্যাকাণ্ড নিয়ে কথা বলতেছেন। আনার হত্যাকাণ্ডও দুঃখজনক। ওনার কিন্তু এমন ভাব দেখাচ্ছেন যে এগুলো নতুন হচ্ছে, ওনাদের আমলে কি এগুলো হয় নাই? ওনারা তো পথ প্রদর্শক। আনার অন্য দেশে গিয়ে খুন হয়েছে, অন্য দেশে খুন হয়েছে, খুন তো হয়েছে, যাই হোক। তো এখন আমার কথা হলো এই যে জামালউদ্দিন সাহেবকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো, গুম করা হলো, খুন করা হলো, এবং দেখা গেছে 2001 থেকে 2006 পর্যন্ত ক্রস ফায়ারের নামে হাজার হাজার নেতাকর্মীকে আওয়ামী লীগের খুন করেছে বিএনপি, এবং পরে ইন্ডেমনিটি দিয়েছে। আবার 2013, 14, 15-তে প্রচুর মানুষকে তারা পুড়িয়ে মেরেছে বিএনপি। তারা আবার জনগণের জন্য মায়া কান্না কান্দে, এটা আমার কাছে দুঃখ লাগে। 28শে অক্টোবরের পর থেকে 7ই জানুয়ারির পর্যন্ত তারা মানুষকে মেরেছে, পুলিশকে মেরেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, আর সাংবাদিকদের মেরেছে, পুলিশকে রক্তাক্ত করেছে, কোপাইছে। তো এই যে যাদের কর্মকাণ্ড, তারা আবার মানে যখন এমনভাবে কথা বলে মনে হয় যেন তারা ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। এটা ঠিক না, এটা খুব দুঃখজনক ব্যাপার। মনিয়াপাকে আমি রেসপেক্ট করি, আমি ওনার থেকে আরও দায়িত্বশীল বক্তব্য আশা করেছিলাম। এখন দেখুন, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা উঠেছে, ঠিক আছে, বেনজির সাহেব যদি বিচারান্তে যদি উনি দোষী প্রমাণিত হন, উনি যদি সাজা পান, ওনার সাজা হবে, অসুবিধে কি? আইন তো সবার জন্য সমান। এবং সেটার সবচেয়ে বড় প্রমাণ হলো আজকে আমরা বেনজিরকে নিয়ে এত কথা বলি, সেটা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও কিন্তু নোবেল প্রাপ্ত একজন ব্যক্তিত্ব,
ওনার বিরুদ্ধে তো দুর্নীতির মামলা চলেছে এবং ওনার একটা মামলাতে অলরেডি ওনার সর্বোচ্চ আদালত কর্তৃক ওনার বিরুদ্ধে রায় হয়ে উনি পরাজিত হয়েছেন। ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ সহ অভিযোগ করা হয়েছে এবং গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের দায়েও কিন্তু ওনার বিরুদ্ধে মামলা চলছে। তাহলে এবং সেইটাও তো কারণ কি, কারণ উনি ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে বলেই চলছে এবং দুদক সেটা করছে। তার মানে হলো যে আইনের দৃষ্টিতে সবাই সমান, কে বেনজির কে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কিন্তু এই সরকার দেখে না, দেখবে না। আর আপনি জানেন যে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই না, প্রশ্ন অনেকের মধ্যে আছে, সাধারণ নাগরিকদের মধ্যে যারা একটু আমার মতো কম জানাশোনা লেখাপড়া কম, যে বেনজির এত সম্পদ করলো কিভাবে? দেখুন বেনজির সাহেব রাষ্ট্র আছে, বিভিন্ন এজেন্সি আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, দুদক আছে, বেনজির এটা করলো কিভাবে? না দেখুন বেনজির সাহেব কি করেছে না করেছে সেটা তো আমরা এখনো প্রমাণিত কিছু পাইনি। তার বিরুদ্ধে মামলা যখন রায় হবে, আমি যেহেতু একজন আইনজীবী আমি তো এটা বলতে পারি না যে উনি অপরাধী। ওনার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে যখন অপরাধ প্রমাণিত হবে, কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত হবেন, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে, তখন সাক্ষ্য প্রমাণে তখন আমরা কাউকে অভিযোগ, যেমন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাতের ব্যাপারটা আদালত কর্তৃক এটা প্রমাণিত হয়েছে। জি অরফানেজ ট্রাস্ট এবং তারেক জিয়া এবং কোকো যে টাকা পাচার করেছেন সেই টাকা এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে, পরে সেই টাকা ফেরতও এসেছে বাংলাদেশে কিছুটা অংশ এবং সেগুলো আদালতে প্রমাণিত। ঠিক তেমনি বেনজির সাহেবের এটা যদি প্রমাণিত হয় তখন আমরা বলতে পারবো। এখন তো আমরা এটা বলে তো আরো কোর্ট থেকে আমরা এটা আইন অমান্য করি, যেটা বিচারাধীন বিষয়, এটা নিয়ে এখনই আমাদের কিছু মন্তব্য না করি। আমি তো অগ্রিম বলেছি যদি সাজাপ্রাপ্ত হয় হবে, কারণ আইন কাউকে ছাড়বে না। সে জননেত্রী শেখ হাসিনা এখানে আইন তো আইনের ফাঁক ফোকর গলিয়ে কিংবা আইনি প্রক্রিয়া শুরু হবার মধ্য থেকেই তো অনেকে দেশ ছেড়ে চলে যান। বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু আব্দুল হাই বাচ্চু চলে গেছেন, বেনজির আহমেদ আছে কি নেই সেটা বোঝা যাচ্ছে না, এগুলো তো হচ্ছে। দেখুন আমি বলি জঙ্গিবাদ, তারপরে আপনার মাদক, দুর্নীতি, তিনটার বিরুদ্ধেই আর সবচেয়ে বড় কথা ধরেন আপনি বলছেন আইনের কথা, মানে অবশ্যই আদালত কর্তৃক বলার আগে অন্য কিছু বলা যায় না, কিন্তু তার যে সহায় সম্পদের হিসাব বেরিয়েছে সেগুলো কি কোনো মানে আদালত পর্যন্ত যাবার প্রয়োজন পড়ে যে একটা মানুষ সরকারি কর্মচারী কত টাকা বেতন না, আমি বলি তেমন আপনারটা হয়তো বোঝা যাবে না, ওনারটা বোঝা যাবে না, একজন ব্যবসা করলে হয়তো বোঝা যাবে না, কিন্তু একজন সরকারি কর্মকর্তা তিনি কত বছর চাকরি করেছেন, কত বেতন সুযোগ সুবিধা পেয়েছেন, এটা যোগ করলে কি দাঁড়ায় তার সহায় সম্পদ যা আছে সেটা কোথায় গিয়ে দাঁড়ায়? আচ্ছা ঠিক আছে, যদি আমি এক সেকেন্ডের জন্য ধরে নেই, যদি আমার এই ধরাটা ঠিক না, কারণ ওনার বিরুদ্ধে আদালতে সেটা প্রমাণ হয়, আমি যুক্তির খাতিরে বলার জন্য ধরে উনি যদি করেও থাকেন, হ্যাঁ তাহলে তো সেটা আদালতে প্রমাণ হবে, অসুবিধা কি? দেশের আদালত, আইন আদালত তো স্বাধীন। আপনি দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার মামলা জামিন পেয়েছেন, উনি অলরেডি বেলে আছেন সর্বোচ্চ আদালত কর্তৃক ওনার অপরাধ প্রমাণ হওয়ার পরেও, তাহলে এখানে কোর্টের উপর কারো কোনো হস্তক্ষেপ নেই। অতএব বেনজির সাহেবও যদি যা কিছু করে হবে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি একজন নোবেল লরিয়েট এবং সেটা নিয়েও কিন্তু বাংলাদেশে অনেক কথা উঠেছে যে ওনার বিরুদ্ধে কেন মামলা, বিদেশ থেকে অনেকে বিবৃতি পাঠায়, কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন সাধারণ নাগরিক, ওনার বিরুদ্ধে মামলা কেন চলবে না? এই বেলারুশ থেকে শুরু করে এবং সারা পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখানে কিনা ফিলিপাইনের নোবেল বিজয়ী মারিয়া রেসার, হ্যাঁ তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার মামলা হয়েছে এবং দেখা গেছে যে শাস্তিও হয়েছে। এলএস বিলিয়াতস্কি যিনি ছিলেন শান্তিতে নোবেল জয়ী এবং তাকে টাকা পাচারের অভিযোগে 10 বছরের সাজা দেওয়া হয়েছে বেলারুশের। এগুলো কিন্তু আরো অনেক উদাহরণ আছে। কিন্তু বেলারুশের ফিলিপাইন্স তো খুব একটা বড় গণতান্ত্রিক দেশের উদাহরণ হতে পারে এবং না। সবচেয়ে আরো কথা কি, যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন যে প্রেসিডেন্ট এখন বর্তমানে আছেন জো বাইডেন, তার ছেলেও কিন্তু অভিযুক্ত হয়েছে এবং সে 2018 সালে আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার ছেলে কিন্তু অভিযুক্ত হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন যে এটা আমরা মেনে নিয়েছি। হ্যাঁ বলেছেন মেনে নিয়েছি, তার মানে কি দেখা গেল যে আসলে শুধু বাংলাদেশে না সবখানেই কিন্তু হতে পারে। অতএব বড় পদে গেলে বা বড় লোকের সন্তান হলে বাংলাদেশে এরকম নজির আছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের ছেলে মেয়ে বা তাদের কারো কোনো ক্ষমতায় থাকা অবস্থায় হয়েছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। সেটা এখন আমি তো আর আপনার কাছে এখানে মুখস্থ করে আসি নাই। বাংলাদেশের অনেক যারা দোষ করেছে তাদের আপনি দেখেন, আমি বলেছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদের কথা বা তাদের পরিবারের সদস্যদের কথা। হ্যাঁ আমি আপনাকে একটা কথা বলি, এই যে ওনার ছেলের ব্যাপারে উনি বলেছেন যে আমার যে আমি প্রেসিডেন্ট আবার আমি একজন বাবাও, হ্যাঁ এই কথা বলেছেন এবং বাবা হিসেবে যদি সাজা হয় সর্বোচ্চ
25 বছর সাজা হতে পারে। তা আমি কথাগুলো কেন বললাম যে দেখুন, আমরা যদি আইনের শাসনে বিশ্বাস করি, আমরা যদি মনে করি যে আইনকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত, তাহলে কে বেনজিরই হোক বা কে ডক্টর মোহাম্মদ ইউনূসই হোক, কেউ কিন্তু ছাড় পাবে না। প্রত্যেকের আইন অনুযায়ী আইন যেভাবে স্বাভাবিক গতিতে চলবে সেভাবেই হবে, এবং যদি আইনের মাধ্যমে প্রমাণিত হয় তিনি নির্দোষ, তাহলে নির্দোষ প্রমাণিত হবেন। এখানে কিন্তু আরোপিত করে কোনো কিছু করা যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তো 111-এ মামলা হয়েছিল, এবং কি করা হয়েছিল, ওনাকে অ্যারেস্টও করা হয়েছিল, 11 মাস ওনাকে জেল হাজতে রাখা হয়েছিল, ওনাকে মানসিকভাবে কষ্ট হয়েছিল এবং ওনার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই মামলায় আমরাও ছিলাম আইনজীবী ওনাদের প্যানেলের সাথে, কিন্তু তারপরেও কি হয়েছে, সত্যের জয় হয়েছে। আমি আসছি আবার আপনার কাছে, নীলুফা চৌধুরী মনি। সত্যের জয় হয়েছে। যে সত্য শুধু নিজেদের জন্য প্রয়োগ করে, যে সত্য সেইখানে কোনো মিথ্যার কোনো ঠাঁই নাই, সব সত্য তারা। সেইখানে প্যারোলে মুক্তি নিয়ে একটা প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে পারে, একবার দুইবার না, প্যারোল থেকে আর বের হওয়ার লাগে নাই। সেইখানে 15-20টা মামলা, যেটা 1000 কোটির নিচে কোনোটাই ছিল না, সেইখানে সব মামলা হাওয়া হয়ে যেতে পারে, একটা তুড়িতে, রাতের তেলেসমাতিতে হাওয়া হয়ে যেতে পারে। সেই হলো সেই সত্য, যেই প্রশ্নটা আপনি খুঁজছেন বাংলাদেশের মালিককে, এই যে সত্য এখন আসছে, সত্য তো মরে গেছে, এখন সত্যের যে ওই যে ফেক যে সত্যটা আছে সেই নিয়ে চলতেছেন ওনারা। সেই চলতে গিয়ে ওনারা জিয়া আরফানেজের কথা বললেন। জিয়া আরফানেজের সবচেয়ে পৃথিবীর বড় বড় জায়গাগুলো থেকে বলা হয়েছে যে এই মামলা একটা বোগাস মামলা, এই মামলা 1/11-তে চার্জশিট করতে পারে না। যে মামলা, উনি তো একজন অ্যাডভোকেট, যে তারা বাঘা যারা 1/11-ই করছে বিএনপিকে মেরে ফেলার জন্য, সেই -2 ফর্মুলার 1/11, সেই -2 ফর্মুলার খালেদা জিয়াকে তো আর এমনি ছেড়ে দিত না যদি কিছু পেত। সেইখানে যখন খারিজ হয়ে গেল, সেই খারিজ হওয়া মামলাটাকে টুকায় টাকায় আইনে তারা আর কিছুই পারে না খালেদা জিয়াকে। এখন এই শেষ সময়টায়, তার জীবনের শেষ সময়টাকে তারা পরিণত করেছে, এমন অসুস্থ বানিয়ে তাকে গৃহবন্দী করে রেখেছে। এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা এই অবস্থা করেছে। আবার এটার সঙ্গে বলে কোথায় বেনজির, লজ্জা শরম থাকলে তারা এক কোণা দিয়ে যায়, লজ্জা না থাকলে রাস্তার মাঝখান দিয়ে যায়। বেনজিরকে তারা শুদ্ধাচার পুরস্কার দেয়। বেনজির কি করেছে, বেনজির আজিজ এরা একটা স্যাম্বলিক, আর কিছুই না। কারণ এরকম দিলীপ বড়ুয়া বলেছে এই সংসদে 80% এমপি আছে যারা চোরাচার কারবারির সাথে জড়িত। তো সেই হিসাবে যদি আমি ধরে নেই, বেনজির তো কিছুই না ওই তুলনায়। এখন একটা বেনজিরের কথা আসছে, সেই বেনজিরকে তারা কি করছে, তারা বলে এখন তারা চাকরি দেয় না। তাহলে বেনজিরকে চাকরি কি বিএনপি দিয়েছে? তারা চাকরি দেয় নাই, তারা শুদ্ধাচার পুরস্কার দেয় নাই। তো এই শুদ্ধাচার পুরস্কারটা কার সময় পাইলো, কিভাবে পাইলো? এই শুদ্ধাচার পুরস্কার নিয়ে বেনজির একদিনে বেনজির হয় না, এরকম করে তারা তাদের নিজেকে ড্রাকুলার বানাইছে। আজিজ একদিনে হয় নাই। আজিজ যখন তার ভাইদেরকে ক্ষমা করাইলো, যখন সিগনেচারগুলো অন্যায়ভাবে তার সহকারী ব্রিগেডিয়ারদের কাছ থেকে নিল, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে পরবর্তীতে সিগনেচার দিল, কই আটকাইল না তো। বেনজির তার পাসপোর্ট, সরকারি পাসপোর্ট রেখে যখন সে বেসরকারি চাকরি করে পাসপোর্ট বানালো, প্রবলেমগুলো কিন্তু ওইখানে। সম্পত্তি থাকলে সম্পত্তি ক্রোক করবে। বেনজির যদি, উনি বারবার বলছে আমি অ্যাডভোকেট, এটা যে পর্যন্ত প্রমাণ না হয়েছে, তাহলে ক্রোক করে কেন? এতগুলো সম্পত্তির মালিক বেনজির কি? বেনজিরের বাপদাদা কি ছিল? বাংলাদেশের মালিক ছিল, 22 পরিবারের এক পরিবার ছিল। এত টাকা পয়সা কোথা থেকে পাইলো যে একদিনে 4টা গুলশানের মতো জায়গায় ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে? 4টা ফ্ল্যাটের দাম কত? তো সেই বেনজির যখন সবুজ পাসপোর্ট করলো বেসরকারি চাকরি দেখিয়ে, তখন কি পাসপোর্ট কোম্পানির যারা ওই সময় চাকরি করতো, একটা অফিসারের কি চাকরি গেছে? তখন কি যে 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 মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড তারা যারা করে দিছে, তাদের কি কাউকে ডাকছে দুদক? দুদক তো তখনই ডাকে যখন তাকে হোয়াইট ওয়াশ করার দরকার পড়ে। দুদকে ডাকা মানেই তাকে ওয়াশ করে আস্তে করে ভালো বানায় ফেরেস্তা বানায় ছেড়ে দিবে। আমরা বদিকে আর আগে দেখেছি, তার আগে আমরা আরও অনেক এমপি মন্ত্রীকে দেখেছি। কিচ্ছু হয় না দুদকে গেলে, কিচ্ছু হয় না দুদকে। আপনার ডিসি যখন একটা ডিসি, ওনার চাঁদপুরের ডিসি চ্যালেঞ্জ করে তার মন্ত্রী, শিক্ষামন্ত্রীর নামে জমি কিনা, জমি বাবদে যে কথাগুলো বলে ডিসিকে রিলিজ করলো, ওখান থেকে সরায় দিল। কিন্তু তারপরে কি তার মন্ত্রী হওয়া থেকে কোনো কিছু প্রবলেম হয়েছে? আপনার ডিসির চাকরি নিয়ে টানাটানি হলো, ডিসি চ্যালেঞ্জ করলো। চাঁদপুরের তৎকালীন একজন মহিলা ডিসি ছিল,
আপনি কোন ডিসি বললে তো হবে না। সেইখানে আপনার শিক্ষামন্ত্রী সম্পর্কে, শিক্ষামন্ত্রী কিভাবে ভূমি অধিগ্রহণ করেছে, শিক্ষামন্ত্রী কিভাবে বালুর ব্যবসা করেছে, এই নিয়ে যখন শত শত কোটি টাকা, হাজার কোটি টাকার যখন কথা তুললো, তখন কিন্তু ডিসিকেই সরায় দেওয়া হলো। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল না। সেটা ঘটনা কিন্তু তাই, অভিযোগ ছিল যারা না। করেছে সাবেক তার শিক্ষামন্ত্রী। ভাইদের সাবেক না, ছিল না, শিক্ষামন্ত্রী। তার আমি বিরুদ্ধে ছিল এটা না। আপনার সময় বললেন। আচ্ছা। তো সেইখানে তার মন্ত্রিত্ব তার কাটে নাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিছে। তার মন্ত্রিত্ব এমন হয় নাই যে ফুলমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী দিছে, তাও হয় নাই। অতএব এই সরকার দুর্নীতিবাজদেরকে পালে, এক কথায় রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে মোটা তাজা করে, আজিজকে আজিজ হওয়ার জন্য সুযোগ দেয়। আজিজের ভাইদেরকে গণক্ষমা ঘোষণা করে স্বাধীনতার পরে থেকে একদম 2009 পর্যন্ত সম্ভবত 3 জনের বেশি পায় নাই রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা। আর এখন যদি হিসাব করেন এই 2-3 বছর, 4-5 বছরের মধ্যে তারা 33-34 জন ছাড়াই গেছে। তো এই যে এত ক্ষমা, এই যে এই টাইপের সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসীদেরকে ক্ষমা করে দিয়ে যে কাজ করেছে, আর এই যে আনার নিয়ে কথা বললেন, যে এখনো তো আমরা বিশ্বাস করি না, আনারের কিছুই পাওয়া যায় না, লাশ পাওয়া যায় না কোনোখানে, কোনো প্রমাণ হয় নাই, ডিএনএ টেস্ট হয় নাই। তো আনার বেঁচে আছে কিনা জানি না, তবে দলীয় লোকজন যে ইনভলভ, এত ভালো দল, এত স্বচ্ছ দল, তারাই যে যদি মরে যেয়ে থাকে তাহলে তারাই যে তাকে মেরেছে, এটা কিন্তু এখন বের হয়েছে। তো এরপরে আপনাদের এত গলা আসে কোথা থেকে আমি জানি না, কারণ লজ্জা শরম, যারা বিনা ভোটের সরকার হয়, বিনা ভোটে যখন 1 বার 2 বার 3 বার সরকার চালনা করে, তখন এরকমই হয়। তখন আবার কি করে, যারা কথা বললে একদম কাপড় ভিজিয়ে ফেলে, তাদের কথাই কিন্তু মোংলা পোর্টও চলে যায়, চট্টগ্রাম পোর্টও চলে যায়, আরও যা পোর্ট আছে, রোড আছে, এই দিক দিয়ে রেলগাড়ি ঢুকে, ওই দিক দিয়ে বাস ঢুকে, ওই দিক দিয়ে আপনার এরোপ্লেন ঢুকে, তাদের কিন্তু কোনো আইন নাই তাদের জন্য। অথচ তাদের ওইখান থেকে আমাদের ছেলেরা যখন বর্ডারে মারা যায়, তখন কিন্তু বলতে হয় আমাদেরই দোষ ছিল, তাদের দোষ ছিল না। যারা মারলো, পতাকা বৈঠক করে আমাদের লাশ আনতে হলো, তাদের কোনো দোষ নাই, তারা হলো প্রভু। কৃতদাসের দেশ যখন, তখন বাংলাদেশের মালিককে, এটা জানার আমারও খুব ইচ্ছা। ধন্যবাদ নুরজাহান বেগম মুক্তা। এই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসছিল, আপনারাই তো মিষ্টি বিতরণ করেছিলেন, এখন আবার এত খারাপ হয়ে গেল আপনাদের চোখে, এখন আবার এত খারাপ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, উনি শুদ্ধাচার পুরস্কারের কথা বলেছেন। দেখুন, শুদ্ধাচার পুরস্কার হলো যার যার কর্মের স্বীকৃতি। কেউ যদি ভালো পারফরমেন্স করে বা দক্ষতা দেখায়, সেটা ভিন্ন জিনিস। আর তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, সেটা ডিফারেন্ট থিং, সেটা তো ভিন্ন বিচার, ভিন্ন আঙ্গিকে বিচার হবে। এর মানে কি শুদ্ধাচার পুরস্কার কি তার বিচারকে প্রভাবিত করবে নাকি? কখনোই না, এটা আমি শিওর করছি। এরপরে আমি বলবো যে উনি বলেছে খুনের আসামিকে মাফ করে দেওয়া। বিএনপির আমলে আমরা জানি মওদুদ সাহেব সুইডেন থেকে জিন্টুকে নিয়ে আসছিল দেশে, এসে রাষ্ট্রপতিকে দিয়ে তাকে মাফ করায় আবার সুইডেনে পাঠিয়ে দিয়েছে। বিএনপির সেই কথা বাংলাদেশের জনগণ ভুলে যায়নি। এখন আমি আপনাকে বলবো যে দেখুন, ওনাদের নেতা তারেক রহমান, আপনি দুর্নীতির কথা বলেন, দুর্নীতি সবসময় খারাপ। ওনাদের নেতা তারেক রহমান বিদেশে আছেন আজকে কতগুলো বছর। উনি 1/11-এর সময় মুসলেকার দিয়ে উনি বিদেশ গিয়েছেন আর রাজনীতি করবেন না বলে, এবং উনি প্যারোলে গিয়েছেন ওনার চিকিৎসার জন্য। উনি কি এই পর্যন্ত এসেছেন? আসেননি। উনি কেমন রাজনীতিবিদ? ওনাদের নেতা হলো তারেক জিয়া, হ্যাঁ, আরেকজন তো অসুস্থ। তো ওনাদের লোকজনকে উনি বাংলাদেশে রেখে উনি বিদেশে আছেন, উনি কেমন নেতা? এক। দ্বিতীয়ত হলো, উনি সেভাবে বিলাসী জীবন যাপন করছেন কিভাবে, ওনার কোত্থেকে, ওনার অর্থের উৎস কি, সেটা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ জানতে পারে না। আর আরেকটি কথা আমি আপনাকে বলি, বেগম খালেদা জিয়া, উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন 2002, 2003 থেকে 2006, 2007 অর্থ বছরে 1,33,14,710 টাকা কালো টাকা সাদা করেছিলেন। কত টাকা জরিমানা দিয়ে? 33,87,000 টাকা জরিমানা দিয়ে করেছিলেন। এবং ওনার আমলে অর্থমন্ত্রীও কিন্তু সেই জরিমানা দিয়েছিলেন, ওনার অর্থমন্ত্রীও। অতএব ওনারা তখন ক্ষমতায়। তাহলে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যখন নেতারা এরকম ডিরেইলড হতে পারে, আইন না মানে, সেই ক্ষেত্রে ওনারা কিভাবে এত বড় বড় কথা বলে? আরেকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই এই পর্যায়ে। দেখুন, বাংলাদেশে যে র্যাবের উপর স্যাংশন দেওয়ার জন্য যিনি কাজ করেছিলেন, বিএনপি যার সাথে যোগাযোগ করেছিল, বব মেনেন্ডেজ, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর, সেই বব মেনেন্ডেজ এবং তার স্ত্রী যে নাদিন, তাদের এখন অবস্থা কি আপনি নিশ্চয়ই জানেন। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে দ্বিতীয়বারের মতো। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা নিউ জার্সির 3 ব্যবসায়ীর কাছ থেকে সোনা, নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি ও কি নিয়েছেন, আধুনিক
সুযোগ সুবিধা নিয়েছেন। এখন এই যে কথাগুলো আপনি হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা কেন আনছি, দেখুন দুর্নীতি যারা করবে তাদের কোনো স্থানকাল পাত্র নেই, কোনো উন্নত অনুন্নত, এটা হলো স্বভাবের দুর্নীতি। একজন সিনেটরের কথায় বা 5জন কংগ্রেসম্যানের কথাই কিন্তু স্যাংশন আসে না, স্যাংশন একটা দীর্ঘ প্রক্রিয়ার না, প্রক্রিয়া সেটা তো ওনারা লবিস্ট নিয়োগ করে সেটা করেছে। তখনকার যে হাই কমিশনার ছিল তারও কিছুটা নিষ্ক্রিয়তা ছিল। এখন আমার কথা হলো যে সিনেটর বব মেনেন্ডেজ, সে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযুক্ত, সে এবং তার স্ত্রী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সিনেটর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেই উন্নত দেশেও কিন্তু এরকম দুর্নীতির অভিযোগ পাচ্ছি আমরা। তাহলে যে দুর্নীতি করবে সে উন্নত হোক অনুন্নত হোক, ওখানেও দুর্নীতি হয়, এখানেও হয়, ওইখানে ধরা পড়ে বিচার হয়, এখানে একটা হলো অভাবের দুর্নীতি আর হলো স্বভাবের দুর্নীতি। তবে আমাদের এই সরকার আপনি দেখেন কোনো কিছুকে কি ধামাচাপা দিয়েছে? আজকে বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, এখন দুদক তদন্ত শুরু করে দিয়েছে এবং প্রাইম অফিসে মেড আউট হলে তার বিরুদ্ধে মামলা চালু হয়ে যাবে। তাহলে আইন তো নিজের গতিতে চলছে। সরকারের আমলে বরং আমি মনে করি দুর্নীতি দমন কমিশন আরো শক্তিশালী হয়েছে, নিরপেক্ষ হয়েছে, স্বাধীন হয়েছে। ধন্যবাদ। সো ফাইনাল রাউন্ড, জাস্ট 2-2.5 মিনিট করে আপনাদের। আমি একটা কথা বলি, আপনার দুর্নীতি বলি আর কালো টাকা সাদা বলি, এটার কিন্তু দুইটা ভাগ আছে। আপনার সাদা একটা হলো দুর্নীতিগ্রস্ত টাকাকে কালোকে সাদা বানানো, আরেকটা হচ্ছে আপনার আইনের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অর্থটা দিয়েছিল তার আগে কোনো আইন হয় নাই। সাইফুর রহমান সাহেব আইন বানিয়েছে, উনার বাড়ি আছে, উনার অনেক ভাড়া আসে, উনি অন্য ইনকাম আছে, যেটা উনার প্রাইম মিনিস্টারের ইনকাম আছে, সেগুলোর টাকাটা ওইভাবে দেওয়া হয় নাই। যেটা অপ্রদর্শিত সাদা টাকা, তার তো 2 নাম্বারই টাকা, সে তো স্মাগলার না, সে তো কারোটা মাইরে খায় নাই, সে তো কারোটা দখল করে নাই। তার মানে তার অপ্রদর্শিত টাকাটাকে সে প্রদর্শন করে প্রথমেই নজির ওই আইনটাকে সম্মান দেখিয়েছে। এটার মানে এই না যে তাদের মতো চোরটাদের, তাদের মন্ত্রীরা কি করে, তাদের মন্ত্রীরা কি করে, যায় আপনার ওই যে দুবাইতে গিয়ে হাজিরা দিতে হয়। কেন হাজিরা দিতে হয়? এটা কি বাংলাদেশের সম্মান বয়ে আনে? আমাদের তো জিয়া অরফানেজ কোনো কিছু না পায়, জিয়া অরফানেজ টাকা ব্যাংকে 3 গুণ বাড়ছে, কিন্তু জিয়া অরফানেজ বলে ওনাদের মতো ওকালতি করে। কিন্তু যখন বাইরের দেশে গিয়া তাদের যখন সম্পর্ক ছেদ করতে হয়, বাইরের দেশে গিয়ে যখন হাজিরা দিতে হয়, বাইরের দেশে যখন জেলখানায় গিয়ে আপনার হোটেলকে জেলখানা বানায় জেল খাটতে হয়, তখন আমরা কিন্তু বলি না, আমরা কিন্তু তারপরেও সহ্য করি যে এটা বাংলাদেশের সম্মান, আমরা এগুলা বলি না। ওনারা যেভাবে গলাবাজি করে বলে, তারেক রহমানের নিয়ে এত কথা বলেন ওনারা, তারেক রহমানের আজ পর্যন্ত আমাদের নেতা একটা টাকা ওনারা বের করতে পারছে। আর এফবিআইটা কি? এফবিআই হচ্ছে ফেডারেল পুলিশ অফ আমেরিকা। ওরা কি আপনার টাকা এনে দিয়ে যাবে? ওরা এটা বলার কে? তার মানে কোনো মানুষকে কোনো বিদেশে আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা পয়সা জমা দিলে দেখা করতে পারি, ওদেরকে লবিস্ট হিসেবে আনাই যায়। ওদেরকে লবিস্ট হিসেবে আইনে কি দেখায় দুখায় বাঙালিদের নিজেরা কয়টা টাকা জমা দিয়ে কোকোর টাকা নিয়ে আসছে করে বুঝায়। তারা আজ পর্যন্ত তারেক রহমানের, বরং যে নিম্ন আদালত তারেক রহমানের পক্ষে রায় দিছে সেই জাজ নাই, হারায় গেছে। যে উচ্চ আদালত তারেক রহমানের পক্ষে না বিপক্ষে রায় দিছে তাকে ডাবল ট্রিপল প্রমোশন দেওয়া হয়েছে। তারা এখন প্রধান বিচারপতি পর্যায়ে যাচ্ছে। অথচ উনি বিচারপতিদের নিয়ে কথা বলল। বাংলাদেশে কেন বিশ্বের কোনো জায়গায় নজির আছে যে একজন প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে বন্দুক ঠেকিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করে? এই হলো ফ্যাসিস্ট সরকার, এই হলো মাফিয়া সরকার। এই মাফিয়া সরকারই হলো পরোক্ষভাবে বাংলাদেশের মালিক। আপনি বলেছিলেন না, আমি ওইটাই জবাব দিলাম, পরোক্ষভাবে। আর প্রত্যক্ষভাবে যারা মালিক তারা পরোক্ষর ভান করে আছে, তারা কিন্তু আপনার ওই যে ওদের কাছ থেকে কি নেয়, টোল নেয়, ওদের কাছ থেকে সাগর নেয়, বন্দর নেয়, পাহাড় নেয়, সব কিছু আপনার কি বলে আদানির ওই বিদ্যুৎ দেওয়া ছাড়া টাকা নেয়, হাজার কোটি টাকা। তো এই হলো ওদের এই সরকার। তারেক রহমান দেশে ফিরতে পারে নাই। তারেক রহমান খুব মজা করে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবে, দেশে ফিরবে, লিখিত মুস্তেকা সাদা কাগজে দিয়ে নিয়ে পাঠাই দিছে। উনাদের নেত্রী বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী, উনি যখন 6 বছর উনার বাবা চলে যাওয়ার পরে বিদেশে থাকলেন, আমরা কি বলি যে উনি আসেন নাই কেন? ওনাকে তো কেউ এম্বার্গো দেয় নাই, উনিই বরং আসেন নাই। বরং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে এই দেশে আসার বন্দোবস্ত করে দিছে। শুধু দেয় নাই, দিতে গিয়ে উনি নিজের জীবনকে আত্মহত্যা দিচ্ছে। যদি উনি ওই টাইমে না আসে
তাহলে হয়তো 30শে মে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট শেষ। জিয়াকে ধন্যবাদ। এত কঠিন ভাবে চলে যেতে হতো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 81 সালে দেশে আসলেন, এর আগে যখন জাতির পিতাকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হলো, অনেকবার চেষ্টা করেছিল আসার জন্য। আপনারাই করছেন। কিন্তু জিয়াউর রহমান ওনাকে আসতে দেয় নাই। পরে বহির্বিশ্বের চাপের কারণে জিয়াউর রহমান বাধ্য হয়েছে ওনাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি যে দেখুন, এই যে দুর্নীতির কথা বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, বিএনপি মাঝে মাঝে বহির্বিশ্বের চাপ ভালো না, বহির্বিশ্বের চাপ সবসময় হয়, এখনো কি না, হয় না? বলছে ভালো, সবসময় মাঝে হয়। মাঝে আমি সেটা শুনুন, আমি তাদের বলি। পক্ষে থাকলে তারপরে দেখুন, বহির্বিশ্বের চাপ হয়, এই যে না দুর্নীতির থাকলে- বিরুদ্ধে মামলা, যে দুর্নীতির বিরুদ্ধে যে সবাই এত সোচ্চার হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। বিএনপি ক্ষমতায় ছিল একাধিকবার, জাতীয় পার্টি ছিল। আওয়ামী লীগের আমলেই কিন্তু দুর্নীতি করে কেউ পার পাচ্ছে না। তা সে হোক আওয়ামী লীগের লোক, সরকারের লোক বা প্রশাসনের বা যে কোনো। আপনি বিএনপির আমলে দেখেছেন তাদের আমলে ক্ষমতায় কাউকে থাকা তারা অবস্থায় দাঁড় করিয়েছে, আজিজদের, করে নাই। বেনজিরদের কিছু জাতীয় করতে পার্টির আমলে পারছেন? দেখেছেন, করে নাই। শুধুমাত্র আওয়ামী লীগের আমলে জননেত্রী শেখ হাসিনার কারণে কাউকে ছাড় দিচ্ছে না, যার কারণে সবাই জানছে বেশি। এটাই তো হলো গণতন্ত্র এবং সুশাসন এবং আইনের শাসন। আর আমি আপনাকে ডেইলি স্টারের একটা উদ্ধৃতি দিতে চাই। বিদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের পাচারকৃত 500 কোটি টাকার সন্ধান পাওয়া গেল, তা আনা যাচ্ছে না। কারণ যে ব্যাংকের ভোল্টে ওই টাকা আছে সেটা তারেক রহমান এবং মামুনের আই কন্ট্যাক্ট ছাড়া বের করা সম্ভব হচ্ছে না, তাই টাকা ফেরত আসছে না। আর আরেকটি কথা হলো, বিএনপি আমলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কোকো এবং তার বন্ধু মামুনের লুটপাটের কারণে বিদ্যুৎ উৎপাদন 4300 থেকে 3200 মেগাওয়াটে নেমে যায়। আজকে বাংলাদেশে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, আরো বেশি। শেষ করতে হবে। এবং আমি শেষ কথা বলি, তাহলে বিদ্যুৎ পায় না কেন খালেদা জনগণ? জিয়ার পুত্র আরাফাত রহমান কুকুর পাচার কথা করা 40 কোটি টাকা এফবি এর সহায়তা বাংলাদেশে ফেরত এসেছে। তারেক এবং মামুনের FBI টাকার টাকা সন্ধান সব পাওয়া গিয়েছে। ফেরত এই যে পাঠায়। কলে এটা ডেইলি স্টারে। ধন্যবাদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শুনুন, আমার কথা শেষ হলো যে করতে দেখুন, হবে। শুধুমাত্র কথার পিঠে কথা বললেই তো হবে না। কথা বলার আগে অন্যকে বলার আগে নিজেদের আয়নায় চেহারা দেখা দরকার। আমরা ওই চেহারা যে দেখি প্রত্যেক সবসময়। টকশোতে বলি না, ওই যে চালুনি আছে না, চালুনির সুইকে বলে সুই তোর পিছনে ফুটো, কিন্তু চালনির পিছনে তো ফুটার অভাব নাই। আর আমার কথা হলো, আওয়ামী লীগের আমলে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ। সমস্ত ঘটনা দেশটা শেষ। তদন্ত করছেন। সমস্ত দুর্নীতি যদি কেউ করে থাকে কেউ পার পাবে না, যেটা কিনা বিএনপির আমলেও হয় নাই, জাতীয় পার্টির আমলেও কেউ ধন্যবাদ। তদন্ত করে নাই। ধন্যবাদ। দুর্নীতি তারা প্রশ্রয় দিয়েছে আরো। নেলুফার চৌধুরী মনি এবং অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। দর্শক, এই প্রশ্ন নানানজন নানান সময় নানান জায়গা থেকে তুলবার চেষ্টা করছেন যে বাংলাদেশের মালিক তার মালিকানা হারিয়ে ফেলছে কিনা, এবং সেখানেই যেহেতু এই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোথাও না কোথাও একটা গলদ আছে, এবং সেটি মাথায় রেখে একথা আমরা বলতে পারি যে বাংলাদেশের মালিকানা তার প্রকৃত মালিকদের হাতে, অর্থাৎ জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হোক। এবং তার জন্য যা যা করা দরকার আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, ক্ষমতায় যারা আছেন এবং ক্ষমতার বাইরে যারা আছেন, তারা উদ্যোগী হবেন সেই মালিকানা ফিরিয়ে দেওয়ার কাজটা করবার জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।